আসসালামু আলাইকুম সবাইকে রমজান মোবারক। এই বরকতময় প্রথম 10 দিন রোজায় আমরা বেশি বেশি করে নিজের আমলকে দুরুস্ত করে নিজের বরকতকে বাড়িয়ে নেবো ইনশাআল্লাহ আল্লাহর কাছ থেকে। এই জন্য সবাইকে রমজানের তৃতীয় শুভেচ্ছা এবং পরিপূর্ণভাবে রমজান সবার অতিবাহিত হোক সুন্দরভাবে। আর এই রমজানের বরকতে আল্লাহ এই মহামারীকে দুনিয়া থেকে তুলে নিয়ে আমরা সেই দোয়া করি সবাই ফিয়ামানিল্লাহ। তো দেখো, আমরা গতদিন সলিড কেমিস্ট্রি শুরু করেছিলাম, শেষ করেছিলাম। তো সলিডের নিউমেরিক্যাল পরপর যে আমাদের পার্টগুলো এসেছিল সেখানে নিউমেরিক্যালগুলো যেমন যেমন আলোচনা হয়েছে তেমন তেমন উদাহরণ দেখানো হয়েছে। তো গোটা অধ্যায়ে আমরা গোটা বছর ধরে যে প্রবলেমগুলো করব সেগুলো আজকে আমরা সব প্রোভাইড করবো ইনশাআল্লাহ। আমরা অফিস থেকে নিয়ে নেবে। তো নেক্সট যে অধ্যায়টা আছে সেটা হচ্ছে সলিউশন। তো আমরা সবাই সলিউশন দ্রবণ অধ্যায় শুরু করি। দ্রবণ বা মিশ্রণ, এখন দুটি পদার্থ বা দুইয়ের বেশি সংখ্যক পদার্থ যখন একসঙ্গে আমরা মেশাই তখন যে সমসত্ব বা অসমসত্ব মিশ্রণটা পাওয়া যায় তাকে আমরা দ্রবণ বলি। তাহলে দ্রবণ মানে হলো দুটি বা তার অধিক সংখ্যক পদার্থের মিশ্রণ। আমরা এই মিশ্রণটা যখন করব তখন মিশ্রণটা দু রকমের হতে পারে, একটা সমসত্ব হতে পারে আর একটা অসমসত্ব হতে পারে। সমসত্ব মানে হচ্ছে সিঙ্গেল ফেজ। সিঙ্গেল ফেজ মানে হচ্ছে তুমি দ্রাব আর দ্রাবককে আলাদাভাবে আইডেন্টিফাই করতে পারবে। যখন দ্রাবকের মধ্যে মেশাবে, একাধিক উপাদান মেশাবে, তখন একটা উপাদান মনে হবে, সিঙ্গেল একটা উপাদান মনে হবে। ওই ধরনের ফেজকে আমরা সিঙ্গেল ফেজ বলি। আর যদি আমরা মিশ্রণ বানাই আর সেখানে যদি আলাদা আলাদা ফেজ তুমি দেখতে পাও, উপাদান আলাদা আলাদা দেখতে পাও, তাকে আমরা মাল্টি ফেজ বলি বা অসমসত্ব মিশ্রণ বলি। তো আমাদের এই অধ্যায়ে যে সকল দ্রবণগুলো আসবে সেগুলো সব সিঙ্গেল ফেজ দ্রবণ আসবে। আর আমরা এখানে যখন মেশাবো, দ্রবণ বানাবো, দুই বা তার বেশি সংখ্যকের কথা বলেছি। কোনো একটা সিস্টেমের মধ্যে, মিশ্রণের মধ্যে দুজন থাকলে তাকে বাইনারি সিস্টেম বলে, তিনজন থাকলে ট্রাইনারি আর সো অন। তো আমাদের এই যে সলিউশনটা হবে সব বাইনারি সিস্টেম হবে। তার মানে একজন বেশি পরিমাণে থাকবে ওটাকে আমরা দ্রাবক বলবো, আর একজন কম পরিমাণে থাকবে ওটাকে দ্রাবক বলবো। তাহলে তোমাকে যদি চিনির শরবত করতে বলা হয় তাহলে তুমি চিনির সঙ্গে জল মেশাবে। তুমি যদি চিনি বেশি মেশাও জল কম মেশাও তাহলে ওটাকেও আমরা দ্রবণ বলবো, আর জল বেশি মেশাও চিনি কম মেশাও ওটাকেও দ্রবণ বলবো। চিনির যার পরিমাণ বেশি থাকবে সেটাকে আমরা দ্রাবক বলবো, যার পরিমাণ কম থাকবে সেটা দ্রাব বলবো। সুতরাং দ্রাবক এটা ফিক্সড না, কার পরিমাণ বেশি আছে কার পরিমাণ কম আছে সে ফিক্সড করে দেবে। এখন তুমি শরবত বানানোর সময় জল বেশি দিলে তাহলে ওটা দ্রাবক হয়ে গেল, চিনি কম দিলে ওটা দ্রাব হলো, ওখানে একটু সামান্য লবণ দিলে তাহলে এটা ট্রাইনারি সিস্টেম হয়ে গেল, যে দ্রাব দুজন এসে। এই সকল সিস্টেম আমাদের আসবে না, আমাদের শুধুমাত্র একজন দ্রাবক থাকবে, একজন দ্রাব থাকবে। তাহলে আমরা এবার যা কিছু আলোচনা করব সব বাইনারি সিস্টেম নিয়ে, বাইনারি সলিউশন নিয়ে আলোচনা করব। বাইনারি সলিউশন, তাহলে বাইনারি সলিউশনের মধ্যে একটার পরিমাণ বেশি থাকবে তাকে আমরা কি বলবো? দ্রাবক বলবো, আর একটার পরিমাণ কম থাকবে তাকে আমরা দ্রাব বলবো। দ্রাবককে আমরা ক্যাপিটাল এ দিয়ে ডিনোট করি বা 1 দিয়ে ডিনোট করি, আর দ্রাবকে আমরা বি বা 2 দিয়ে ডিনোট করি। এই ইন্ডিকেশনটা কেমন জিনিস? দ্রাবের কিছু একটা প্রকাশ করব, সাফিক্সে এ লিখবো, দ্রাবক লিখবো না, লিখবো এ বা 1। তুমি বুঝে নেবে ওই ভর বা ওই চাপ যা কিছু স্যার বোঝাচ্ছেন সেগুলো এ মানে দ্রাবকের বোঝাচ্ছে আর বি মানে দ্রাবের বোঝাচ্ছে।
তাহলে সলিউশন কাকে বলে? দুই বা তার বেশি সংখ্যক পদের সমসত্ব বা অসমসত্ব মিশ্রণকে দ্রবণ বলে। আমাদের সিস্টেমের মধ্যে সিঙ্গেল ফেজ দ্রবণ আসবে এবং অবশ্যই সেটা বাইনারি সিস্টেম হবে। তো এখন আমাদের দ্রাবক আর দ্রাব এদের ফিজিক্যাল স্টেটের উপর ডিপেন্ড করে, দুজনের ভৌত অবস্থার উপর ডিপেন্ড করে আমরা এখন বাইনারি সলিউশনের ক্লাসিফিকেশন করছি। দেখে নাও এটা। দেখো আমাদের যে দ্রাবকটা সেটাকে যদি আমরা লিকুইড নিই, তাহলে এখানে যে দ্রাবকটা নেব সে দ্রাবক আমরা সলিড নিলাম, লিকুইড নিলাম, গ্যাস নিলাম। ঠিক একই রকম ভাবে দ্রাবকটাকে, সলভেন্টটাকে আমরা গ্যাস নেব আর এটার ফিজিক্যাল স্টেট আর তিনটে করে দেবো। একই রকম ভাবে এটাকে সলিড নেব আর ওটার ফিজিক্যাল স্টেট বাকি তিনটে করে দেবো। তাহলে 9টা বাইনারি সলিউশন আমরা পাবো। লিখে নাও। এর মধ্যে এই যে আমরা মার্ক করে দিয়েছি, এই তিনটে আমাদের বিস্তারিত পড়া আছে এই অধ্যায়ে। বাকি সিস্টেমগুলো আমরা সারফেস কেমিস্ট্রিতে পড়ব, ক্লাস 12 এ একটা অধ্যায় আছে। আমাদের এখন শুধুমাত্র এই তিন ধরনের সিস্টেম সামনে আসবে। লিকুইড এর মধ্যে সলিডের দ্রবণ, লিকুইডের মধ্যে গ্যাসের দ্রবণ, আর সলিডের মধ্যে সলিডের দ্রবণ। এখন খেয়াল করো, যদি তোমাকে শরবত করতে বলা হয়, তোমরা দুজন দুটো শরবত বানালে, একই পরিমাণ জল নিলে দুটো গ্লাসে, কিন্তু একটাতে একটু বেশি চিনি মেশালে, একটাতে একটু কম চিনি মেশালে, কোনটা বেশি মিষ্টি হবে? ওইটার গাঢ়ত্ব বা মাত্রা বেশি। তো একটা দ্রবণের, একটা বাইনারি সলিউশনের মাত্রা বা গাঢ়ত্ব প্রকাশের জন্য 8টা ইউনিট আছে, 8টা একক আছে। তার সাহায্যে আমরা কোনো দ্রবণের মাত্রা বা গাঢ়ত্ব নির্ণয় করতে পারি। তো আমাদের এই যে মাত্রা বা গাঢ়ত্ব দ্রাবের পরিমাণের উপর নির্ভর করে। যদি দ্রাবকটা স্থির রাখি, তাহলে দ্রাব যত আমি বাড়াবো তত বাড়বে, যত কমাবো কমবে। তাহলে দ্রাবের পরিমাণের উপরে আমরা এখন দ্রবণের মাত্রা বা গাঢ়ত্ব করতে যাব। এই অধ্যায়ে ওই সমস্ত গাঢ়ত্বই কাজ করবে। এখন দ্রাবের যে পরিমাণটা আমরা একটা নির্দিষ্ট দ্রাবকের মধ্যে গুলবো, সেই দ্রাবের পরিমাণটা কি কি ওকে আমরা বের করে দেখো। দ্রাবের পরিমাণ, এর পরিমাণ দ্বারাই দ্রবণের গাঢ়ত্ব নির্ভর করবে, তাই তো? দ্রাবের পরিমাণ আমরা মোলে এক্সপ্রেস করতে পারি, দ্রাবের পরিমাণ আমরা গ্রাম ইকুইভ্যালেন্টে এক্সপ্রেস করতে পারি, গ্রাম ইকুইভ্যালেন্ট। দ্রাবের পরিমাণটা আমরা ফর্মুলা ওয়েটে করতে পারি, ফর্মুলা ওয়েট। দ্রাবের পরিমাণটা আমরা নরমালি গ্রামে এক্সপ্রেস করতে পারি, দ্রাবের পরিমাণটা আমরা ml এ প্রকাশ করতে পারি, ml। তো দেখো পরিমাণটা আমরা এই কটা এককে প্রকাশ করতে পারি। এবার এই পরিমাণটা গুনবো, তার জন্য আমাদের দ্রবণের মাত্রা পাবো, দ্রবণের গাঢ়ত্ব
বা মাত্রা প্রকাশের একক বা পদ্ধতি। মোলারিটি ক্যাপিটাল এম দিয়ে ডিনোট করা হয়। নরমালিটি ক্যাপিটাল এম। ফর্মালিটি ক্যাপিটাল এস। মোলারিটি স্মল এম। নাম দিয়ে লেখা হয়ে গেছে। শতকরা মাত্রা পার্সেন্ট। ppm মোল ভগ্নাংশ। গ্রাম পার লিটার। দেখে নাও, আমরা এখন মোলারিটি করব। একটা সংখ্যা দেখে পরবর্তী সব সংখ্যাগুলো একভাবে রিপ্রেজেন্ট করব। আমরা দ্রব্য নিলাম 1 লিটার 1000 ml, আর এর মধ্যে দ্রাব নিলাম মোল। মোল মানে গ্রাম, মোল মানে কি গ্রাম। 1 গ্রাম মানে 1 মোল, 2 গ্রাম মানে 2 মোল। তাহলে সংখ্যাটা কি দাঁড়াচ্ছে দেখো, 1000 গ্রাম 1000 ml দ্রবণে। দ্রাবের 1 গ্রাম দ্রবীভূত থাকে। দ্রবণের এই দ্রাবের যত গ্রাম দ্রবীভূত থাকে সেই দ্রবণকে, সেই সংখ্যাটাকে মোলারিটি বলে। রাখবেন 1000 ml বা 1 লিটার দ্রবণে দ্রাবের যত গ্রাম দ্রবীভূত থাকে সেই সংখ্যাকে ওই দ্রবণের মোলারিটি বলে। তাহলে মোলারিটি যেহেতু একটা একক, তাহলে এই যে সংখ্যাটা, এই সংখ্যাটাই আমরা মোলারিটি বলবো। আর এটাকে প্রকাশ করার সময় যদি তুমি 2 গ্রাম থাকি তাহলে মোলারিটি কত হবে 2। যদি এখানে 0.5 থাকে তাহলে মোলারিটি কত হবে 0.5। ওটাকে আমরা প্রকাশ করি। ধরো তুমি একটা বোতলের গায়ে লেখা আছে 0.5 ক্যাপিটাল, তার মানে ওই দ্রবণের 1000 ml এ ওই দ্রাবটার কত মোল দ্রবীভূত আছে, কত গ্রাম দ্রবীভূত আছে 0.5 গ্রাম। তাহলে ওর মোলারিটি হলো 0.5। নেক্সট মোলার দ্রবণ। মোলার দ্রবণ, দ্রবণটা আমরা 1000 ml নিলাম, আর দ্রাবটা 1 গ্রাম নিলাম। তাহলে এখানে আমরা মোলারিটি ফিক্সড করে দিলাম 1। তাহলে যে দ্রবণের মোলারিটি 1 হয় তাকে আমরা মোলার দ্রবণ বলি। তাহলে 1000 ml দ্রবণে দ্রাবের 1 গ্রাম দ্রবীভূত থাকলে সেই দ্রবণটাকে মোলার দ্রবণ বলি। ক্লিয়ার না? ক্লিয়ার না? নেক্সট এবার আমরা নরমালিটি যাচ্ছি। মোলারিটি, নরমালিটি, ফর্মালিটি এদের ব্যবহারের সুবিধা অসুবিধা কি সেটা আমরা পরে আলোচনা করব ইউনিটগুলোর সংজ্ঞা প্রকাশ রিপ্রেজেন্ট করার পর।
দ্রবণ নিলাম 1000 ml, আর দ্রাব নিলাম যত গ্রাম তুল্যাঙ্ক, গ্রাম ইকুইভ্যালেন্ট মানে গ্রাম তুল্যাঙ্ক, বলো সংজ্ঞা বলো। 1000 ml দ্রবণে দ্রাবের যত গ্রাম তুল্যাঙ্ক দ্রব্য থাকে সেই সংখ্যাকে ওই দ্রবণের নরমালিটি বলে। তাহলে একই রকম ভাবে এখানে আমরা নরমাল দ্রবণ পাবো। প্রকাশ ধরো 3 লেখা আছে, ব্র্যাকেটের মধ্যে ক্যাপিটাল এল লেখা আছে, নরমাল দ্রবণ। দ্রবণটা কতটা হবে? 1000 ml, আর দ্রাব কতটা থাকবে? 1 গ্রাম ইকুইভ্যালেন্ট, 1 গ্রাম তুল্যাঙ্ক। এটা নরমালিটি গেল। ফর্মালিটিটা যারা আয়নীয় যৌগ হয় তাদের ক্ষেত্রে এই পদ্ধতিটা ব্যবহার করা হয় মাত্রা প্রকাশের জন্য। আয়নীয় যৌগ কারা? যারা জলে গিয়ে আয়নে ডিসোসিয়েট করে, সলিড ফর্মে থাকে, জলে গেলে আয়নে ডিসোসিয়েট করে। তো ওদের ক্ষেত্রে ওরা ক্লাস বা ল্যাটিস গঠন করে থাকে, তো ওদের একটা সিঙ্গেল মলিকিউল হয় না, এই জন্য ওদের সিঙ্গেল মলিকিউল তুমি যদি রিপ্রেজেন্ট করো তাহলে এটাকে ফর্মুলা মলিকিউল বলে, সংকেত অণু বলে, আর ওর ভরটাকে ফর্মুলা ওয়েট বা সংকেত ভর বলে। তাহলে আয়নীয় যৌগের ক্ষেত্রে আমরা এই ফর্মুলা ওয়েটটা ব্যবহার করি দ্রাবের ভর নির্ণয়ে, আর সেখানে ওদের যে গাঢ়ত্বের পদ্ধতিটা, মাত্রা প্রকাশের পদ্ধতি, এটা ফর্মুলাটি ইউজ হয়। তাহলে এখানে দ্রবণ, এখানে আমরা দ্রবণ সেন্সর নিয়েছি 1000 ml, আর দ্রাবটা নিয়েছি যত গ্রাম সংকেত ভার, গ্রাম সংকেত ভার। তাহলে সেই সংখ্যাটাকে আমরা ওই দ্রবণের কি বলবো? ফর্মালিটি বলবো। তাহলে একই রকম ভাবে ফর্মাল দ্রবণ, ফর্মাল দ্রবণ কাকে বলবো? 1000 ml দ্রবণে দ্রাবের 1 গ্রাম সংকেত ভার দ্রবীভূত থাকলে সেই দ্রবণটাকে হয় ফর্মাল দ্রবণ বলা হয়। লিখে নাও। ফর্মুলা খেয়াল করো। এবার হঠাৎ করে ঝটকা লাগলো, এবার আর দ্রবণ নেই, কি আছে? আবার দ্রাবকের এমএল নেই, দ্রাবকের কি আছে? গ্রাম। তাহলে মোলারিটির সঙ্গেই দেখো প্রায় সেম, শুধু এখানে দ্রাবক আর এখানে গ্রাম, বাকি যে গ্রাম হতে আছে ওর গ্রাম হতে আছে। তাহলে 1000 গ্রাম দ্রাবকে দ্রাবের যত গ্রাম অণু দ্রবীভূত থাকে সেই সংখ্যাটাকে ওই দ্রবণের মোলারিটি বলে। মোলাল দ্রবণ দ্রবণটা দ্রাবকটা 1000 গ্রাম, 1000 গ্রাম, আর দ্রাবটা 1 গ্রাম। এর প্রকাশটা .5 ছোট হাতের এন, বড় হাতের এন দিয়ে প্রকাশ করছিলাম, এটা ছোট হাতের এন দিয়ে প্রকাশ করা হয়।
শতকরা মাত্রা। দেখো শতকরা মাত্রা তিন রকমের আছে। তিন রকমের জন্য এখানে আর এখানে ইউনিট, দ্রবণের ইউনিটটা আর দ্রাবের ইউনিটটা আমরা দিতে পারছি না। আমি তিনটে প্রকারের জন্য তিনটে রকম, তিনটে আলাদা আলাদা রকমের হবে। রেডিমেড শতকরা মাত্রা মানে কি 100 ভাগ দ্রবণে, 100 ভাগ তা সে এমএল হতে পারে, গ্রাম হতে পারে। 100 ভাগ দ্রবণে দ্রাবের যত ভাগ দ্রবীভূত থাকে, দ্রাবের যত ভাগ দ্রবীভূত থাকে সেই সংখ্যাটাকে ওই দ্রবণের শতকরা মাত্রা বলে। এখন দেখো আমরা ওই ইউনিটগুলোকে ফিক্সড করে দিচ্ছি। একটাকে বলা হয় W/W, একটাকে বলা হয় W/V, একটাকে বলা হয় V/V পার্সেন্ট। তো উপরে আমরা এই ফরম্যাটে লিখেছি না এটা, এগুলো এই যে উপরের যে রাশিটা লিখেছি এটা আমরা গ্রাফকে বোঝাই, আর নিচের যে রাশিটা লিখেছি এটা আমরা দ্রবণকে বোঝাই। আর W দ্বারা আমরা ভরকে বোঝাই, গ্রামে প্রকাশিত ভরকে। আর V দ্বারা আমরা আয়তনকে বোঝাই, ভলিউম, ml কে বোঝাই। তাহলে W দ্বারা ভর গ্রামকে বোঝায়, আর V দ্বারা আয়তন ml কে বোঝায়। তাহলে এখানে দেখো উপরেরটা কি দ্রাবক, উপরেরটা, আর নিচেরটা দ্রাবক। তাহলে এখানে আমাদের এটা আমরা দ্রাবককে বুঝিয়েছি, নিচেরটা না দ্রবণকে? দ্রাবক বুঝিয়েছি। তাহলে দ্রবণ সমান সমান আমাদের 100 করতে হবে। তাই এখানে কিসে আছে, গ্রামে আছে না ml এ আছে? W মানে গ্রাম, থেকে বলেছি যে W মানে আমরা সবসময় গ্রাম ইন্ডিকেট করব। তাহলে 100 গ্রাম দ্রবণ, দ্রাব কি ফরম্যাটে আছে? দ্রাব এই W/W, তাহলে যত গ্রাম দ্রাব দ্রবীভূত থাকে তাকে আমরা W/W পার্সেন্ট বলব। তাহলে 100 গ্রাম দ্রবণে দ্রাবে যত গ্রাম দ্রবীভূত থাকে সেই সংখ্যাটাকে ওই দ্রবণের W/W শতকরা মাত্রা বলে। ওকে, একই রকম ভাবে এটাও টানবো আমরা। দ্রবণ বলো 100 কি? আই নিচেরটা ভি আছে, আর নিচে ভি মানে কি থাকে? আয়তন ml। দ্রবণটা কিসে আছে? দ্রবণটা আছে গ্রামে। এটা দ্রবণ, এটা দ্রবণ। নিচেরটা কি দ্রবণ? নিচেরটা তো ভিতে আছে, ভিতে থাকলে ml এ। তাহলে 100 ml দ্রবণে। এবার দ্রাব কিসে আছে? গ্রামে। গ্রামে। তাহলে যত গ্রাম দ্রাব দ্রবীভূত থাকবে 100 ml দ্রবণে দ্রাবে যত গ্রাম দ্রবীভূত থাকবে সেই সংখ্যাটাকে ওই দ্রবণের W/V শতকরা মাত্রা বলবো। এবার V/V দুজনেই ml। দ্রবণটা কতটা হবে? 100 ml, ভেরি গুড। আর দ্রাবটা যত ml, সংখ্যাটাকে ওই দ্রবণের V/V শতকরা মাত্রা বলবো। লিখে নাও ppm। পার্টস পার মিলিয়ন। এক মিলিয়ন মানে কত? 10 লক্ষ নাকি? 1 মিলিয়ন মানে 10 লক্ষ। আমরা এখানে দ্রবণটা 10 লক্ষ মানে 10⁻6 করব। এককটা দেখো, হয় আয়তন হবে মানে ml এ হবে, নতুবা ওজনে হবে মানে ভরে হবে। তাহলে এখানে দ্রবণ যেটা তুমি ব্যবহার করবে হয় ml এ হবে নতুবা গ্রামে হবে, হয় আয়তনে নতুবা ওজনে। আর দ্রাব যেটা হবে সবসময় ভরে হবে, এই সবসময় ওজনে হবে। ভর মানে এখানে ওজন ব্যবহার করছি, কারণ পুরোনো মেথড ছিল সেই সময় ভর আর ওজন একই ব্যবহার হতো। ভরটাকেও গ্রামে, ওজনটাকেও গ্রামে এক্সপ্রেস করা হয়।
তাহলে দ্রাবক গ্রামে থাকবে, আবার দ্রবণও হয় এমএল এ থাকতে পারে অথবা গ্রামে থাকতে পারে। তাহলে হয়ে যায় সংখ্যা 10 টু দি পাওয়ার 6 ml বা গ্রাম দ্রবণে, তো আমরা যে কোনো একটা ml ব্যবহার করব, তাহলে ml করলাম। 10 টু দি পাওয়ার 6 ml দ্রবণে দ্রাবের যত গ্রাম দ্রব্য থাকে, দ্রাবের সেই সংখ্যাকে ওই দ্রবণের ppm বলে। মানে কতটা পার্টস দ্রাব থাকবে পার মিলিয়ন সলিউশন, পার্টস পার মিলিয়ন সলিউশনে দ্রাবের কতটা পার্টস থাকবে সেই পার্টসটা গ্রামে হওয়া চাই। আর 10 মিলিয়ন যে পার্টস হবে সেটা হয় গ্রামে থাকবে অথবা এমএল থাকবে। ক্লিয়ার হলো? নেক্সট এবার আমরা মোল ভগ্নাংশে যাব। গ্রাম পার লিটার আছে, গ্রাম পার লিটার গ্রাম। এটা একদম সোজা, আমরা দ্রবণটাকে নিয়েছি 1 লিটার 1000 ml, লেখাই আছে এককের মধ্যে। আর দ্রাবটা নিয়েছি যত গ্রাম, দ্রাবটা যত গ্রাম, তাহলে 1000 ml দ্রবণে দ্রাবের যত গ্রাম দ্রব্য থাকে সেই সংখ্যাটাকে বলে গ্রাম পার লিটার মাত্রা বলে। নেক্সট এবার কি রইল আমাদের মোল ভগ্নাংশ। মোল ভগ্নাংশকে আমরা x দিয়ে প্রকাশ করি, এটা আমাদের পরে গিয়ে একটু কাজে লাগবে, এটা আমরা শিখে নিই। আমাদের সলিউশন গুলো আসবে সব বাইনারি সলিউশন, সব বাইনারি সলিউশন মানে দুইজন থাকবে। তো যার পরিমাণ বেশি তাকে আমরা কি ধরি? তো ধরি দ্রাবকের মোল আছে, দ্রাবকের মোল সমান n আর দ্রাবের মোল সমান যদি দ্রাবকের ভর W2 হয়, যদি দ্রাবকের ভর সমান W2 হয় এবং দ্রাবের ভর সমান W2 হয়, আণবিক ভরকে আমরা বড় হাতের M দিয়ে প্রকাশ করি। ভরকে যদি আণবিক গুরুত্ব দিয়ে ভাগ করো তো মোল পাওয়া যায়। তো নরমালি x দিয়ে আমরা মোল ভগ্নাংশ প্রকাশ করি। তো xa বা x1 এটা কার মোল ভগ্নাংশ? a দিয়ে কাকে নির্ণয় করেছিলাম? দ্রাবককে। তাহলে x এর মানে হলো দ্রাবকের মোল ভগ্নাংশ। একটা সিস্টেমের মধ্যে দ্রাবক আর দ্রাব আছে, এর মোল হচ্ছে Na বা n1 আর এর মোল হচ্ছে n2 বা nb। তাহলে x এ দ্রাবকের মোল ভগ্নাংশ সমান ওর নিজের মোল বাই পাত্রের মোট মোল। এটা একটা ভগ্নাংশ বেরোবে, ওই ভগ্নাংশটাকে আমরা মোল ভগ্নাংশ বলি। তাহলে কোন একটা মিশ্রণে বা দ্রবণে কোন একটা উপাদানের মোল ভগ্নাংশ বলতে ওই উপাদানটার মোল এবং পাত্রের মোট মোলের অনুপাতকে বোঝায়। তাহলে xb সমান কি হবে? xb সমান ভেরি গুড n2 বাই n1 প্লাস n2। তাহলে কোন একটা উপাদানের মোল ভগ্নাংশ বলতে সেই উপাদানটার মোল এবং পাত্রের মোট মোলের অনুপাতকে বোঝায়। এখন দেখো বাইনারি সিস্টেম যদি হয় তাহলে x আর xb দুজনের মোল ভগ্নাংশ আমরা এখন যোগ করছি আর নেই, যোগ করলে কত রেজাল্ট পাবো? এটা প্লাস এটা, তাহলে 1 হবে। তাহলে কোন একটা সিস্টেমের মধ্যে তাই সে বাইনারি হোক আর ট্রাইনারি আর সো অন যাই হোক, যদি প্রত্যেকের মোল ভগ্নাংশ যোগ করো তাহলে সবসময় 1 হবে। আর একজনের মোল ভগ্নাংশ সবসময় লেস দ্যান 1 হয়, ম্যাক্সিমাম 1 হবে আর মিনিমাম ভগ্নাংশ হবে টেন্ডস টু 0 হতে পারে। তাহলে মিনিমাম হলে 0 হবে আর ম্যাক্সিমাম হলে কত হবে? আর 0 হলে ওই উপাদানটার পরিমাণ ওখানে নেই আর ম্যাক্সিমাম হলে ওই উপাদানটাই একা আছে। তাহলে যদি মোল ভগ্নাংশ কারো 1 হয়ে যায় তাহলে ওটাকে আমরা বিশুদ্ধ উপাদান বলবো, আর মোল ভগ্নাংশ কারো 0 হয়ে যায় তাহলে ওই উপাদানটা পাত্রে নেই ধরবো। বাকি যদি মোল ভগ্নাংশ 1 থেকে 0 এর মধ্যে ভ্যারি করে তাহলে ওর মধ্যে আরেকটা উপাদান আছে। এবার মোল ভগ্নাংশ তোমাকে ফিক্সড করে দেবে, যদি 0.5 হয় তাহলে দ্রাব যে কোনোটা হতে পারে, দ্রাবক যে কোনোটা হতে পারে। যদি মোল ভগ্নাংশ
যার 0.5 অপেক্ষা বেশি হবে সেটা দ্রাবক হিসেবে ট্রিট হবে, আর যার মূল ভগ্নাংশ 0.5 অপেক্ষা কম হবে সেটা দ্রাবক হিসেবে ট্রিট হবে। তাহলে আমরা মূল ভগ্নাংশ দ্বারা দ্রবণের গাঢ়ত্ব বা মাত্রা প্রকাশ করতে পারছি। এখন W দিয়ে x এ বা HB কে এক্সপ্রেস করব। আমাদের এই ফর্মুলাটাই ওখানে এক্সপ্রেস করছি যে x a সমান সমান n1 বাই n1 প্লাস n2, দ্রাবকের ভর হচ্ছে W1 আর ওর আণবিক ভর a1, তাহলে ওর মোলটা হচ্ছে ওর ভর বাই ওর আণবিক ভর, তাহলে n1 মানে W1 বাই m1 প্লাস n2 মানে W2 বাই m2। ঠিক একই রকম ভাবে xb সমান সমান W2 m2 বাই W বলো 1, এটা লিখছি যে W, এটা লিখছি বলো W1 বাই m1 প্লাস W2 বাই m2। এখানে কোন রাশিটা কাকে নির্দেশ করছে সেটা আমাদেরকে মুখস্থ রাখতে হয়। W1 মানে কি, W2 মানে কি, হ্যাঁ মানে এগুলো আমরা পরে আবার AB দিয়েও ডিনোট করতে পারি। A মানে দ্রাবক, B মানে দ্রাবক, লিখে নাও। খেয়াল করো প্রথমে কি একক পেয়েছো, তো এখানে দ্রবণটা কোন এককে আছে, আয়তন এককে, আর আয়তন উষ্ণতার উপর নির্ভর করে না, করে না? উষ্ণতা চেঞ্জ হলে চেঞ্জ হয়, কিন্তু গ্রাম অণু ভর চেঞ্জ হয় না। যে কোনো একটা ইউনিট যদি উষ্ণতার উপর চেঞ্জ হয় তাহলে সেই গোটা ইউনিটটা উষ্ণতা ডিপেন্ডেন্ট হবে, আর দুটোই যদি পরিমাণের একক থাকে তাহলে সেটা টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট হবে। তাহলে নরমালিটি টেম্পারেচার ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট, এটা কি টেম্পারেচার ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট? ডিপেন্ডেন্ট, কারণ জানা, ওকে এটা ডিপেন্ডেন্ট, গুড, এটা ডিপেন্ডেন্ট, ভেরি গুড, ভলিউম আছে, এটা ভেরি, তাহলে এই একটা পেলাম আমরা টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট। এটা শতকরা মাত্রা, শতকরা মাত্রা, প্রথমটা ইন্ডিপেন্ডেন্ট, ভেরি গুড। ডাবল বাই ডাবল থাকলে ইন্ডিপেন্ডেন্ট হবে কিন্তু বাকিগুলো ডিপেন্ডেন্ট হবে, এই জন্য শতকরা মাত্রা পিওরলি টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে না। ক্লিয়ার? শুধু ডাবল বাই ডাবলটা ইন্ডিপেন্ডেন্ট। নেক্সট ppm, ডিপেন্ডেন্ট, এটাও ডিপেন্ডেন্ট, আয়তন আছে, গ্রাম পার লিটার, ডিপেন্ডেন্ট, হ্যাঁ গ্রাম পার লিটার, পার লিটার দ্রবণে, এই যে দ্রবণ আয়তন আছে, এই যে আয়তন আছে না, ডিপেন্ডেন্ট। মূল ভগ্নাংশ ডিপেন্ডেন্ট কেন? কারণ এখানে কারো কি আয়তন দেখতে পাচ্ছ, সবারই পরিমাণ, পরিমাণ, দেখো উপরেও পরিমাণ নিচেও পরিমাণ, উপরেও পরিমাণ নিচেও পরিমাণ, সব পরিমাণ, তাহলে এটা টেম্পারেচার ডিপেন্ডেন্ট। তাহলে এই 8টার মধ্যে দুটো ইউনিট আছে যেটা টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট, কে কে? মোল ভগ্নাংশ আর কি মোলারিটি। কেন? কারণ জানা হলো, নোটের মধ্যে লিখে নাও এই কথাটা। এই মাত্রা প্রকাশের পদ্ধতিগুলি, এই মাত্রা প্রকাশের পদ্ধতিগুলি পদ্ধতিগুলির মধ্যে যেগুলি আয়তন সম্পর্কিত, যেগুলি আয়তন সম্পর্কিত সেগুলি উষ্ণতা পরিবর্তনে পরিবর্তিত হয়। যেমন বলে লিখে নেবে পরে, হ্যাঁ তারপরে তারাই লেখো। এবং যে মাত্রাগুলি পরিমাণ সংক্রান্ত, যে মাত্রাগুলি পরিমাণ সংক্রান্ত সেগুলি উষ্ণতা নিরপেক্ষ। যেমন
মোলালিটি ও মোল ভগ্নাংশ। মোলালিটি ও মোল ভগ্নাংশ লেখা হয়ে গেছে, এটা লিখে না। এই যে মাত্রাগুলো আমরা পড়লাম, মাত্রা প্রকাশের পদ্ধতিগুলো, এর মধ্যে সব থেকে তিনটে মাত্রা বেশি ইউজ হয়, ক্যাপিটাল এম, স্মল এম আর ক্যাপিটাল এন। তো ওই তিনটে এককের সুবিধা অসুবিধা একটু আমরা হেডিং করি। সবাই হেডিং করো। মোলারিটি, মোলালিটি ও নরমালিটি এর সুবিধা ও অসুবিধা। সুবিধার আন্ডারে লেখো, একটা করে জানবো আমরা। পরিমাণগত বিশ্লেষণে, বিশ্লেষণে ব্যবহৃত হয়, ব্যবহার করা হয়। অসুবিধা, উষ্ণতা পরিবর্তনে এর মানের পরিবর্তন হয়, পরিবর্তন হয়। তাহলে যখন দেখো যে সকল এক্সপেরিমেন্টে তোমার উষ্ণতা চেঞ্জ হয়, সেই সকল এক্সপেরিমেন্টে, সেই সকল সলিউশনের এক্সপেরিমেন্টে আমরা এই মাত্রা দিয়ে কাজ চালাতে পারবো কি? কারণ টেম্পারেচার চেঞ্জের সঙ্গে সঙ্গে দিয়ে পাল্টে যাবে। এই একে স্থির রাখবো না অন্যদেরকে গণনা করবো। এই জন্য যে সকল এক্সপেরিমেন্টে উষ্ণতা চেঞ্জ হয়, সেই সকল এক্সপেরিমেন্টে এই মাত্রাটা ব্যবহার করা যায় না। নেক্সট, নরমালিটি। সুবিধা, অ্যাসিড, ক্ষার, প্রশমন বিক্রিয়ায় ও জারণ বিজারণ বিক্রিয়ায়, জারণ বিজারণ বিক্রিয়ায় এই একক ব্যবহার করা হয়। অসুবিধা, সেম, উষ্ণতা পরিবর্তনে এর মানের পরিবর্তন হয় এবং দ্রবণে বিক্রিয়া ঘটলে বা মাধ্যম পরিবর্তন হলে, মাধ্যম পরিবর্তন হলে এর মান পরিবর্তিত হয়, মান পরিবর্তিত হয়। মানটা জেনে নাও। উষ্ণতা পরিবর্তন ব্যাপারটা তো আমরা আগে জানলাম। দ্রাবকে মিশিয়েছো, যদি রিঅ্যাকশন পার্টিসিপেট করে, রিঅ্যাকশন ঘটে যায়, তাহলে আর এই ইউনিট কাজ দেবে না, এই ইউনিট কাজ দেবে না। বা অনেক সময় তোমরা যখন ক্লাস 11-এ জারণ বিজারণ অধ্যায়ে কেএম এর উপরে তুল্যাঙ্ক ভার বের করেছিলে, কেএম এর উপরে তুল্যাঙ্ক ভার, তো অ্যাসিড মিডিয়ামে তুল্যাঙ্ক ভার করেছিলে অ্যাসিড মিডিয়াম, আর করেছিলে বেসিক মিডিয়ামে, বেসিক মিডিয়াম।
তো অ্যাসিড মিডিয়াম আর বেসিক মিডিয়ামে ইলেকট্রন গ্রহণ বর্জন আলাদা হয়েছিল, এই জন্য এর তুলনাঙ্ক ভার আলাদা বেরিয়েছিল। যদি মিডিয়াম চেঞ্জ হয় তখন নর্মালিটির মানটা আলাদা আলাদা হবে, তখন নর্মালিটি ওখানে আর কাজ করবে না। তাহলে মোলারিটি আর নর্মালিটির মধ্যে বেসিক পার্থক্যটা হলো যে এখানে রিঅ্যাকশন ঘটলে বা মাধ্যম চেঞ্জ হলে মোলারিটি চেঞ্জ হয় না, কিন্তু নর্মালিটি চেঞ্জ হয় না। তাহলে এর সঙ্গে ওর বিশেষ পার্থক্য, অর্থাৎ কোশ্চেন আকারে আমরা পেতে পারি, লিখে নাও, নর্মালিটি অপেক্ষা মোলারিটি অধিক সুবিধাজনক কেন? তখন আমরা ওই কথাটা বলবো, মাধ্যমে বিক্রিয়া ঘটলে এন পরিবর্তন হয়, কিন্তু এম অপরিবর্তিত থাকে। তাহলে নর্মালিটি এর ক্ষেত্রে কাজ করবে না, নর্মালিটি চেঞ্জ হবে, কিন্তু মোলারিটি একই থাকবে। ওই সকল এক্সপেরিমেন্টে আমরা মোলারিটি ব্যবহার করতে পারি। নেক্সট মোলারিটি ব্যবহার, মোলারিটি হিমাঙ্কের অবনমন, স্ফুটনাঙ্কের উন্নয়ন পরীক্ষায় ব্যবহার করা হয়। অসুবিধা, আচ্ছা আমাদের দ্রবণ যেগুলো হয় সেগুলো ম্যাক্সিমাম আমরা বললাম যে লিকুইড হয় দ্রাবকটা, তো লিকুইড দ্রাবকের আয়তন মাপা সহজ, কিন্তু গ্রাম মাপা কঠিন, কারণ যে পাল্লাতে মাপবে বা যেভাবে মাপবে ওই পাল্লাতে বা ওই পাত্রেও লেগে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য যদি লিকুইড দ্রাবক হয় তার এক্সাক্ট ভর, গ্রামে প্রকাশিত ভরটা মাপাটা কঠিন হয়। এই জন্য মোলারিটি এককটা, যেহেতু আমরা দ্রাবকের পরিমাণটা গ্রামে নিই, তাহলে এখানে দ্রাবকের পরিমাণটা গ্রামে মাপাটা কঠিন, কষ্টসাধ্য, এই জন্যই এই এককটা ব্যবহারের অসুবিধা। তরল দ্রাবকের ভর পরিমাপের অসুবিধার জন্য এই একক কম ব্যবহৃত হয়। নেক্সট, তাহলে আজকে আমরা বিভিন্ন মাত্রা প্রকাশের পদ্ধতিগুলো পড়লাম। এর পরের দিন ক্লাসে ইনশাআল্লাহ আমরা এই মাত্রাগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক কি সেটা জানবো। আসসালামু আলাইকুম।